আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পের নাম মহিমপুরের রহস্যময় জমিদার বাড়ি। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গল্পটি শোনা যাক। ফোনের রিংটোন বেজে উঠতেই ফোন তুলে কানে ধরলাম আমি। রঞ্জিতের ফোন। হ্যাঁ রন, বল। আজ এত সকালে উঠলি? ব্যাপার কি ভাই? দূর, আর বলিস না। ভোর 4টের সময় এত জোরে কানের সামনে মিউজিক প্লেয়ারের মহালয়া চালিয়ে দিলে স্বয়ং কুম্ভকর্ণেরও ঘুম ভাঙতে বাধ্য। আমারও এক হাল ভাই। সূর্য উদয় হবার আগেই বাবা এসে তুলে বসিয়ে দিল মহালয়া শুনতে। তবে যাই বলিস ভাই, এই ফিলটাই আলাদা। কেমন আজ থেকেই পুজো পুজো আমেজ। তো তুই ফোনটা কেন করলি সেটা তো বললি না। বলছি শুনে যা। এই বছর পুজোতে বাবা মা ঠাকুমা বেনারস যাচ্ছে বাবার পূর্বপুরুষের জন্য পুজো দিতে। আমি যাব না বলে দিয়েছি। সে কি, কেন? আমার আরেকটা প্ল্যান আছে। হ্যাঁ গুরু, এবার আসল কথায় আসো। প্ল্যানটা কি শুনি। আমার বড় দাদু, অর্থাৎ আমার বাবার দাদু মহিমপুর গ্রামের জমিদার ছিলেন। বাবার মুখে শোনা এককালে সেখানে খুব ঘটা করে দুর্গাপূজা হতো। গোটা গ্রামের মানুষ একসাথে আয়োজন করত সেই পুজো। ওই বাড়িতে প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরও রয়েছে। যদিও সে অনেক আগের কথা, বহু বছর ধরে সে বাড়িতে কোনো লোক থাকে না। বড় দাদু মারা যাবার পর দাদু বাবাকে নিয়ে এই কলকাতা শহরে চলে এলেন। বলা যেতে পারে বড় দাদুই শেষবার দুর্গাপূজা করেছিলেন। বাবা তখন খুব ছোট। তখন থেকেই সে গ্রামে আর কারো যাওয়া হয়নি। তবে শুনেছি সেই বাড়িটা এখনও তেমনি পড়ে আছে। একটি পরিবার আছে যারা বহু বছর ধরে দেখাশোনা করছে বাড়িটা। সম্ভবত মন্দিরের পূজারীর পরিবার। মন্দিরের ঠিক উল্টো দিকে একটি পাকা বাড়িতে থাকেন সেই পরিবার। পূজারী যাতে সর্বদা মন্দিরের দেখভাল করতে পারে তাই নাকি বড় দাদু তাদের জন্য একটি পাকা বাড়ি বানিয়ে দিয়েছিলেন মন্দিরের ঠিক উল্টো দিকে। মন্দিরটা বাড়ির ঠিক পাশেই। আমি ভাবছিলাম এইবার পুজোটা সেই বাড়িতেই কাটালে কেমন হয়। আরে বন্ধু, জব্বর প্ল্যান। তবে তুই তো কখনো সেখানে যাসনি। আর সেখানে কি অবস্থা সেটাও আমাদের অজানা। যদি কোনো গোলমাল হয়? ওসব কিচ্ছু হবে না। সব ঠিক করে নেব ওখানে যাওয়ার আগে। পূজারীর পরিবার তো আছেই। বাবা মাসে মাসে টাকাও পাঠায় বলে জানি। দাদুভাইও পাঠাতো। দাদুভাই মারা গেছে 2 বছর হবে দশমীর দিন। সেই কারণেই বাবা বেনারসে যাচ্ছে দাদুভাই এবং নিজের পিতৃপুরুষের নামে পুজো দিতে। কাউকে বলিনি, তোকে বলছি। জানিস, দাদু ভাইয়ের ইচ্ছে ছিল শেষ জীবনটা মহিমপুরের ওই বাড়িতে কাটানো। দাদু ভাই একদিন আমাকে ডেকে জানিয়েছিল তার বাবার প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরটি শেষবার একবার দেখে যেতে চায় সে। দাদু ভাই চেয়েছিল একটি বার সেই দুর্গা মন্দিরে পুজো করা হোক। আমি বললাম, কবে যাবি বলে ঠিক করেছিস? আমি ওদের ঠিকানায় একটি চিঠি পাঠাবো কালকের মধ্যে। কাজটা খুব গোপনে করতে হবে, বাবা যাতে না জানতে পারে। বাবাকে বলেছি পুজোর কদিন আমি তোর বাড়িতে থাকবো। সব ঠিকঠাক হলে আমরা ষষ্ঠীতেই বেরোবো। বাবাও সেদিন বেনারসের জন্য রওনা হবে। এই ফোন আলাপের কয়েকদিন পর রণজিতের ফোন পেলাম আবার। সে জানালো সব কিছু ঠিক হয়ে গেছে। অনলাইনে মহিমপুরের টিকিটও কাটা হয়ে গেছে। ষষ্ঠীর দিন সকালে যথাসময়ে গিয়ে দাঁড়ালাম প্ল্যাটফর্মে। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে লোকজনের ব্যস্ততা, ফেরিওয়ালাদের ডাক, কোনো প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে তার অ্যানাউন্সমেন্ট, সঙ্গে আগমনী সুর, সব কিছু জানান দিচ্ছে পুজো এসে উপস্থিত। আমি যাওয়ার 8 মিনিটের মাথায় রণজিৎ এসে পৌঁছল। আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এলো আমার দিকে। হেসে জিজ্ঞেস করলো, কিরে কতক্ষণ? বেশিক্ষণ নয়, এই তো মিনিট 10-এর মতো। টিকিট কই? রণ জিন্সের পকেটে হাত ঢুকিয়ে দুটো টিকিট বের করলো। দুজনে গিয়ে বসলাম ট্রেনে। মহিমপুর পৌঁছতে লাগলো 5 ঘন্টা। যাওয়ার পুরো সময়টা রণ এবং আমি ঘুমিয়েই কাটালাম। যখন পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। প্ল্যাটফর্মে নেমে রণ কিছুক্ষণ দাঁড়াতে বলল। এখানে দাঁড়া, সম্ভবত কেউ আসবে আমাদের নিয়ে যেতে। চিঠিতে তেমনটাই লেখা ছিল। চিঠি? কোন চিঠি? তোকে বলেছিলাম না ওদের ঠিকানায় চিঠি পাঠাবো। কথাটা শেষ হওয়া মাত্র খেয়াল করলাম রণজিতের চোখ প্ল্যাটফর্মের লোকদের ভিড় ঠেলে একদিকে থেমেছে। আমি ওর দৃষ্টি অনুসরণ করতেই দেখলাম একটা 18-19 বছরের মেয়ে কাকে যেন খুঁজছে এই ভিড়ের মাঝে। ভারী মিষ্টি দেখতে মেয়েটি। মেয়েটির পরনে লাল রঙের চুড়িদার, হাতে লাল চুড়ি। তার হাঁটু পর্যন্ত চুল একটি ক্লিপের সাহায্যে বাঁধা রয়েছে।
চেহারার উজ্জ্বলতা যেন স্টেশনকে আলোকিত করে তুলছে। আমরা দুজনেই বেশ অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়েছিলাম। এমন সময় রণ আমার কানের কাছে মুখ এনে বলল, ওই দেখ, আমাদের নিতে এসেছে। কথাটা বলে রণজিৎ নিজের ব্যাগটা পিঠে নিয়ে এগিয়ে গেল সেদিকে। আমিও ওর পিছনে গেলাম। তুমি উমা? মেয়েটি লাজুক এবং ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। আপনি? আমি রণজিৎ। ও আমার বন্ধু রাজা। চিঠিতে জানিয়েছিলাম। চলো যাওয়া যাক। হ্যাঁ চলুন, বাইরে থেকে রিক্সা পেয়ে যাব। রণজিৎ বলল, রিক্সা? কিন্তু তিনজন রিক্সাতে কিভাবে যাব? মেয়েটি এবার একটু হাসলো। কোনো উত্তর না দিয়ে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালো। একটি রিক্সা ডেকে আমাকে এবং রণকে বসিয়ে রিক্সা চালককে ঠিকানা বুঝিয়ে দিল। রিক্সা কিছু দূর যেতেই দেখলাম রণ রিক্সার পিছনে প্লাস্টিকের পর্দা সরিয়ে মেয়েটিকে দেখবার চেষ্টা করছে। এই দেখে আমি বললাম, কি ব্যাপার গুরু, এক দেখাতেই প্রেমে পড়ে গেলি নাকি? রণ তাচ্ছিল্যের সুরে বলল, দৌড় বেটা, তোর সব কিছুতেই প্রেম লাগে। তবে মেয়েটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি মুচকি হাসলাম। এই 21 বছর বয়সে এসে অন্তত একটি মেয়েকে তো রণের ইন্টারেস্টিং লাগলো। রিক্সা চালক আমাদের কথোপকথন শুনে গলা ঝেড়ে বলল, আইগে বাবু, আপনারা কি হরগোবিন্দ বাবুর বাড়িতে এসেছেন? রণ উত্তর দিল, না, আমার বাবার দাদু এই মহিমপুরের জমিদার ছিলেন। বড় দাদু মারা যাওয়ার পর বাড়িটায় আর কারো আসা হয়নি। এই পুজোতে আমরা পুরনো পরম্পরা অনুযায়ী দুর্গাপুজোর আয়োজন করব বলে ঠিক করেছি। রিক্সা চালক রণয়ের কথা শুনে এতটা অবাক হয়ে গেল, সে এক হেঁচকা আওয়াজে রিক্সা থামিয়ে মাঝপথে দাঁড় করিয়ে দিল রিক্সা। পিছন ফিরে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়ে বলল, এসব কি বলছেন কি? আপনাদের কি মাথা খারাপ হলো নাকি? ও বাড়িতে পুজো করবেন মানে? আপনারা জানেন না ও বাড়িতে ভূত প্রেত আছে? এই ভূত প্রেতের কথাটা শুনে আমি যতটা অবাক হলাম, খেয়াল করলাম রণও ততটা গুরুত্ব দিল না ব্যাপারটাকে। উল্টো রিক্সা চালককে ধমকের সুরে বলল, পুজো যখন করব বলেছি তখন করবই, নাও এখন চলো। রিক্সা আবার চলতে শুরু করলো এবং 10 মিনিটের মধ্যেই এসে থামলো বিশাল এক বাড়ির বাইরে। জমিদার বাড়ি না রাজপ্রাসাদ বোঝাই যায় না, কি বিশাল বাড়ি। এত বছরের পুরনো বাড়িটা দেখে বোঝার উপায় নাই যে এই বাড়িতে কেউ থাকে না। যদিও দেওয়ালের পলেস্তারা খসে গেছে এবং লাল ইট উকি দিচ্ছে বহু জায়গা দিয়ে। লোহার রং ধরেছে, গাছপালা বেরিয়েছে ফাঁক দিয়ে। বাড়িটির বেশিরভাগ স্থাপনাই আটচালা দেউল রীতিতে তৈরি। ঘন গাছ গাছালির মাঝে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়িটি। বাড়িটার পাশেই দুর্গা মন্দির লক্ষ্য করলাম। মন্দিরটি যে পুরনো সেটা বোঝা যাচ্ছে, তবে এখনও তার যত্ন রাখা হয় যে সেটা দৃষ্টি এড়োচ্ছে না। মন্দিরের ঠিক উল্টো দিকে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে সেখানেই আরও একটি একতলা পাকা বাড়ি। বাড়িটা এমন ধাঁচে বানানো যাতে সব সময় বাড়ির ভেতর থেকে জমিদার বাড়িটায় এবং মন্দিরে নজর রাখা যায়। বাড়ির সব দরজা জানালা মন্দিরের দিকে। রণ রিক্সা ভাড়া মিটিয়ে এগিয়ে গিয়ে সেই একতলা বাড়িটায় ঢুকলো। আমাদের দেখে একজন মহিলা এগিয়ে এলো। নমস্কার, এত দেরি হলো? ট্রেনটা অনেক দেরি করলো, একটি প্ল্যাটফর্মে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। মহিলাটি এবার হাঁক পারল, ওমা, জল মিষ্টিটা নিয়ে আয়। আমি এবং রণ দুজনেই অবাক হলাম। উমা? সে এত তাড়াতাড়ি কিভাবে এলো? উমা ভিতর থেকে প্লেটগুলো সামনে এনে রাখলো। শুধু জল মিষ্টি, লুচি, আলুর দম, পায়েস, 2 ধরনের মিষ্টি, আরও কত কি। রণর দিকে তাকিয়ে দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। আমিও হাত লাগালাম। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে বসলাম ঘরে। এতক্ষণে মহিলাটির আসল পরিচয় পাওয়া গেছে। নিমাই চন্দ্র হলো উমার বাবা এবং এই মুহূর্তে মন্দিরটির পূজারী। এর আগে নিমাই চন্দ্রের বাবা হরগোবিন্দ ছিলেন মন্দিরের দায়িত্বে। হরগোবিন্দের বয়স এখন 96। বয়সের কারণে এবং রোগের কারণে এখন আর বাড়ির চৌখটে পার করেন না তিনি। নিমাই চন্দ্রের স্ত্রী সুচন্দ্রা হলেন এই মহিলাটি এবং উনাদের একমাত্র মেয়ে হচ্ছে উমা। আমাদের থাকার ব্যবস্থা এই বাড়িতেই করেছে। উমা গিয়ে ঘরটা দেখিয়ে দিল। ঘরে গিয়ে আমি এবং রণ দুজনেই গা এলিয়ে দিলাম বিছানায়। সারা দিনে ট্রেনের ধকল এবং ক্লান্তির শেষে এ যেন অন্য স্বর্গসুখ।
রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আমার। আমি দেখলাম একটা বয়স্ক মহিলা দাঁত ফাঁক করে এগিয়ে আসছে আমার দিকে। তার এলো চুল উড়ছে আকাশে। আমি মাটিতে পড়ে প্রাণ ভিক্ষা চাইছি। আমার সমস্ত শরীরে শিহরণ খেলে গিয়েছিল এই স্বপ্ন দেখে। আমি উঠে বসে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিয়ে রণকে ডাকলাম, এই রণ, রণ। রণ উত্তর দিল ঘুমের ঘুরে, কি হলো? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম রে। ও, ঠিক আছে, নতুন জায়গা ওরকম হয়। এখন ঘুমিয়ে পড়, কাল অনেক কাজ আছে। অগত্যা আবার শুয়ে পড়লাম। ঘুম কিছুতেই আর আসলো না আমার। প্রায় 25 মিনিটের মতো ওভাবেই এপাশ ওপাশ করতে করতে যেন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি। অমনি একজনের বিকট চিৎকার এবং তার সঙ্গে উঁচু থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজে কানে এলো। রণ ধরপড়িয়ে উঠে বসলো। আমিও তৎক্ষণাৎ উঠে গিয়ে লাইটের সুইচ টিপলাম। দেখলাম রণ আমার দিকে তাকিয়ে রয়েছে। আওয়াজটা কোথায় হলো জানার জন্য আমরা ঘর থেকে বেরিয়ে বাড়ির লোকজনদের দেখতে গিয়ে দেখলাম সবাই ঘুমোচ্ছে। আশ্চর্য, এত জোরে আওয়াজ হলো অথচ কেউই উঠল না। আমি রণকে বললাম, মনে হয় গভীর ঘুমে ঘুমাচ্ছে সবাই। চল তো একটু বেরিয়ে দেখি। আওয়াজটা কিন্তু খুব বেশি দূর থেকে আসেনি। রণও আমার কথায় সায় দিল। আমরা আস্তে আস্তে করে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে গেলাম। বাইরে প্রধান রাস্তার আবছা আলো এ পর্যন্ত এসে পৌঁছায় না। এদিকটা অন্ধকার। এদিক ওদিক দেখতে দেখতে জমিদার বাড়ির দিকে খানিকটা যেতেই আমার পায়ে কিসের সাথে একটা ধাক্কা লাগলো। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। একটি বয়স্ক লোকের পচা গলা দেহ, মাথার নিচে রক্তের ধারা বয়ে যাচ্ছে। আমি আর এগোতে পারলাম না। রণকে ডাকতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বের হলো না। মাটিতে পড়ে গেলাম। কেউ যেন আমাকে ধাক্কা দিয়েই মাটিতে শুইয়ে দিল। এবার আমার চোখ গেল জমিদার বাড়ির ছাদের দিকে। অন্ধকারের মধ্যে স্পষ্ট একটু আগে স্বপ্নে দেখা সেই বয়স্ক মহিলাটিকে দেখতে পেলাম আবার। তার সেই ফাঁকা দাঁতের হাসি, তার এলো চুল উড়ে চলেছে হাওয়ায়। ভয়ে আতঙ্কে আমার চোখ বন্ধ হয়ে এলো। আমার জ্ঞান ফিরল যখন, তখন মাঝের 2টো দিন কেটে গেছে। সপ্তমী এবং অষ্টমী কাটিয়ে আমি নবমীর দিন সজ্ঞানে ফিরলাম। রনও আমাকে জানালো সেদিন রাতে যখন ও আমার দিকে ফিরে আমাকে মাটিতে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, তখন আমাকে উমার বাবা নিমাই চন্দ্রের সাহায্যে ঘরে নিয়ে যায়। গত 2 দিন জ্বরে গা পুড়ে যাচ্ছিল আমার। কোনো অবস্থা না দেখে রনও আমার বাড়িতে খবর দেবে ভাবছিল, তবে ফোন নাম্বার না থাকায় সে ফোন আর দেওয়া হয়নি। আর এদিকে সেই রাতে আমার হাত থেকে ফোন পড়ে ভেঙে গিয়েছিল। নবমীর দিন আমার জ্ঞান ফেরাতে রনও একটু স্বাভাবিক হলো। আমাকে গত 2 দিনের সমস্ত কথা জানালো। রনও আমাকে জানায় যে সেদিন যেই চিৎকারের আওয়াজটা শুনে বাইরে বেরিয়েছিলাম, সেটা কোনো মানুষের চিৎকারের শব্দ ছিল না। আওয়াজটা ছিল একজন অতৃপ্ত অশরীরীর। হরগোবিন্দকে রণয়ের প্রপিতামহ ঋষিকেশ চক্রবর্তী এক তীর্থস্থান থেকে তারা দুর্গা মন্দিরের জন্য এখানে নিয়ে আসে। হরগোবিন্দের আগে পিছে কেউ ছিল না। এই গ্রামের একজন মেয়ের সঙ্গে হরগোবিন্দর বিয়ে দেন ঋষিকেশ চক্রবর্তী। একটি পাকা বাড়িও বানিয়ে দেন তাদের। 1 বছর পর নিমাই চন্দ্রের জন্ম হয়। হরগোবিন্দ এবং রণর দাদু সমবয়সী ছিল, তাই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় সহজেই। হরগোবিন্দ সংসার এবং মন্দিরের দায়িত্ব পালন করেছিলেন সমান তালে। মাঝের কয়েক বছর কেটে গেল এভাবেই। এর মাঝে হঠাৎ একদিন রণয়ের প্রমাতামহ অহল্যা অর্থাৎ রণয়ের দাদু ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখে জানালো মাথায় ব্যামো হয়েছে। সারাদিন তাকে একটি ঘরের ভিতরেই রাখা হতো। সময় সময় রণয়ের ঠাকুমা নিজের শাশুড়ির ঘরে জল খাবার পৌঁছে দিত। রণয়ের বাবা তখন নিমাই চন্দ্রের চেয়ে কয়েক বছর বড়। তাকে সর্বদা চোখে চোখে রাখা হতো তখন। ব্যামোটা এমন ছিল যে অহল্যা দেবী সকলকে নিজের শত্রু ভাবতে শুরু করছিল, এমনকি নিজের স্বামীকেও। ঋষিকেশ সেবার 25তম দুর্গাপুজোটা বেশ বড় করে করতে চেয়েছিল। সে নিয়ে আলোচনা ও শেষ করে ফেলেছিল হরগোবিন্দের সাথে। সবকিছু হিসেব মতোই এগুচ্ছিল। তবে হঠাৎ একদিন রাত 2টোর কাছাকাছি একটি আওয়াজে ঘুম ভেঙে যায় সকলের। জমিদার বাড়িতে তখন ভর্তি দাস দাসী। সকলে সেই আওয়াজে উঠে পড়ে।
বাইরে বেরিয়ে দেখে ঋষিকেশের নিথর দেহ পড়ে রয়েছে জমিদার বাড়ির ঠিক সামনে। সকলে উপরে তাকাতেই অহল্যা দেবীকে দেখতে পান। সকলের অমন করে তাকানো দেখে অহল্যা দেবী নিজেও ঝাঁপ দেন ছাদ থেকে এবং তার দেহ মাটি ছোঁয়ার সাথে সাথে তার নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পর থেকেই রোজ রাতে ওই বেদনাদায়ক চিৎকার সবাই শুনতে পায়। সেদিন থেকেই ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আসছে প্রতি রাতে। অনেকে ঋষিকেশ বাবু এবং অহল্যা দেবীকেও দেখতে পায়, যেমনটা আমি দুদিন আগে দেখেছিলাম। এরপরের ঘটনা আমাদের জানা। রণয়ের দাদুভাই এই ঘটনার সহ্য না করতে পেরে পৈতৃক বাড়ি ছেড়ে ছেলে এবং স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে যায়। রণ আমাকে এও জানায় যে ঋষিকেশ বাবুর অন্তিম ইচ্ছে ছিল বাকি থেকে যাওয়া দুর্গাপূজা, আর যার জন্য আজ পর্যন্ত তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। ঋষিকেশ বাবু চেয়েছিলেন গ্রামের প্রতিটি মানুষ সেই দুর্গাপূজায় উপস্থিত থাকুক, তবে হরগোবিন্দের অর্থবল সামান্য। গোটা গ্রামকে ভোজ খাওয়ানোর মতো অর্থ তার ছিল না। এদিকে জমিদার বাড়িও ফাঁকা হয়ে গিয়েছিল রণর দাদুভাইয়ের চলে যাওয়ায়। রণর দাদুভাই যা টাকা পাঠাতো তাতে হরগোবিন্দের সংসার চালাতে অসুবিধা হতো না, তবে প্রতি বছরের সেই জাঁকজমক দুর্গাপুজোও স্থগিত হয়ে গিয়েছিল। রণ এই দুদিন গোটা গ্রামের মানুষের কাছে আবেদন জানিয়েছে এই বছরের দুর্গাপুজোয় অনুষ্ঠানে যাতে তারা উপস্থিত থাকে। রণ তার বাবার থেকে কয়েক হাজার টাকা পুজো উপলক্ষে নিয়ে এসেছিল, তা দিয়ে মোটামুটি একদিনের ভোজ দেওয়া যাবে গ্রামের মানুষকে। বাকি রইল পুজো। রণ কাউকে কিছু না জানিয়ে নিজের একটি আংটি, সম্ভবত তার দাদু ভাইয়ের, সেটা বিক্রি করেছে এই গ্রামেরই কোনো একটি সোনার দোকানে। তাকিয়ে দেখলাম বাইরেরটা অন্ধকার হয়ে আসছে। উমা এসে দুটো বাটিতে চপ মুড়ি দিয়ে গেল। হরগোবিন্দবাবু দেওয়ালের ভর দিয়ে আমাদের পাশে এসে বসল। রণ এবং আমার দিকে তাকিয়ে বললেন, রণ, আমি ভাবিনি তোমার সাথে কোনোদিন দেখা হবে। তোমার দাদুভাই আমার আগেই চলে গেল। তোমার বাবার চিঠি পেয়েছিলাম, তবে শরীরের এমন অবস্থা, সে যাই হোক, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। ঋষিকেশ বাবুর অন্তিম ইচ্ছের কথা শুধু আমিই জানতাম। কতটা উতলা ছিল সেইবারের পুজোর জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই পুজোর পর তার আত্মা নিশ্চয়ই মুক্তি পাবে। তবে কি জানো, সে কখনো আমাদের কারোর কোনো ক্ষতি করেনি, বরং এত বছরে যা কিছু শুভ শুধু তার জন্যই হয়েছে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন হরগোবিন্দবাবু। উমা এতক্ষণ দাদুর পাশেই দাঁড়িয়েছিল, এবার সে দাদুকে ধরে তার ঘরে পৌঁছে দিল। রণ আমার দিকে তাকিয়ে বলল, কাল দশমী, পুজোর শেষ দিন। বাবা ও তার পিতৃপুরুষের নামে পুজো দেবে বেনারসে। এদিকে বড় দাদুর ইচ্ছে মতো গ্রামের সবাই এখানে আসবে মা দুর্গার পুজোতে। আমার বিশ্বাস মা দুর্গার ইচ্ছাতেই আমি এই গ্রামে এসেছি। না হলে তুই বল, এত বছর পর কেন আমাকে এই গ্রামে এত টানলো? আমি বললাম, জানিস রণ, মাঝে মাঝে এমন অনেক জিনিসই আছে যার কোনো ব্যাখ্যা মেলে না। যদি কাল রাতে ওই আওয়াজটা না পাওয়া যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে সবটা। সেদিন রাতে ওই ভয়ঙ্কর আওয়াজটা কানে এলো, তবে সেদিন আর অতটা ভয় পেলাম না কেউই। পরের দিন সূর্যের আলোর অপেক্ষায় ছিলাম আমরা সকলে। সকাল থেকে ঢাকের বাজনা, অঞ্জলি নিয়ে সবাই ব্যস্ত থাকলাম। বাড়ির দালানে বড় করে প্যান্ডেল করা হয়েছে। দুপুরের দিকে ভোজ আরম্ভ হলো। গ্রামের সবাই এসে দেবী দর্শন সেরে অন্ন গ্রহণ করে নিজ বাড়িতে ফিরল। সেদিনের মতো সূর্য ডুবে গেল। রণ এর ফাঁকে একবার তার বাবাকে ফোন করে নিল। হ্যালো বাবা। হ্যাঁ রণ, বল, তোর পুজো কেমন কেটেছে? ভালো বাবা। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এইমাত্র পুজো দিয়ে হোটেলে ফিরলাম। মা, ঠাম্মি, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তোর মা আর ঠাম্মি সবার জন্য কী সব কিনেছে হোটেলের বাইরে দোকানগুলি থেকে। ঠিক আছে বাবা, রেস্ট নাও। ফোন রেখে দিল রণ। ক্লান্ত দেহ নিয়ে আমরাও সকলে যে যার ঘরে চলে গেলাম শুতে। রণ আর আমি ঠিক করে রেখেছিলাম যে আমরা সেদিন ঘুমাবো না, তাই সেই মতো জেগে বসে রইলাম। ঘড়ির কাঁটা একটা, দুটো, তিনটে, চারটে ঘুরতে ঘুরতে 5টায় গিয়ে পৌঁছিয়েছে। তখন রণ আমার দিকে ফিরে বলল, দেখলি, আজ আর আওয়াজটা আসেনি। মা দুর্গার আশীর্বাদে
আমার বড় দাদু এবং বড় ঠাম্মি মুক্তি পেল। রনর মুখে খুশির হাসি। পরের দিন সকাল 7টায় আমাদের ট্রেন, তাই ঘুমানোর মতো সময়ও নেই। উঠে তৈরি হয়ে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। নিমাইচন্দ্র নিজে এসে আমাদের ছেড়ে গেল মহিমপুরের স্টেশনে। আমি এবং রণ দুজনেই ট্রেনের জন্য অপেক্ষা করছি। এমন সময় ভিড় ঠেলে একটি কণ্ঠ কানে আসতেই সেই দিকে তাকিয়ে দেখলাম উমা রণের খোঁজে এসেছে। রণজিৎ বাবু, রণজিৎ বাবু! রণ সেদিকে ফিরতেই উমা তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো আমাদের দিকে। রণজিৎ বাবু, আপনি আপনার এই আংটিটা ফেলে এসেছিলেন। আমি ঘরে ঢুকতেই বালিশের নিচে আংটিটা পেলাম। বোধহয় ঘুমের ঘোরে আঙুল থেকে খুলে গিয়েছিল। নিন। উমা আংটিটা বাড়িয়ে দিল রণর দিকে। তবে সে অবাক হয়ে উমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, ঘিরে ভাই, আংটি নে, ট্রেনটা তো ছেড়ে দেবে। রণ উমার হাত থেকে আংটিটা নিয়ে নিল। উমা চলে যাওয়ার আগে রণর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর কি কখনো আসবেন না এখানে? রণ উত্তর দিল, আসবো, খুব তাড়াতাড়ি। তোমার বালিশের নিচে একটি কাগজে আমার ফোন নাম্বারটা লিখে রেখে এসেছিলাম, পেয়েছো? হুমা উত্তর না দিয়ে লাজুক মুখে হেসে ছুটতে ছুটতে চোখের আড়ালে হারিয়ে গেল ভিড়ের মাঝে। আমি এবং রণ ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ফেরার সময় আমি রণকে চিন্তিত মুখে দেখে জিজ্ঞেস করলাম, কিরে, তোর আবার কি হলো? উমার জন্য মন খারাপ বুঝি? রণ বলল, জানিস, এই আংটিটা সেটাই যেটা আমি একটি সোনার দোকানে বিক্রি করে এসেছিলাম। উমা বা তার বাড়ির লোক সে কথা জানে না। জানলেও এত তাড়াতাড়ি গিয়ে আংটিটা ফিরিয়ে আমাকে দিয়ে যাবে সেটাও সম্ভব নয়। তাছাড়া আমি যখন ফোন নাম্বারটা লিখে কাগজের টুকরোটা বালিশের তলায় রেখেছিলাম তখনও কিন্তু আংটিটা দেখিনি। হঠাৎ করে কোথা থেকে আসলো এটা? আমি কোনো উত্তর দিলাম না, বা বলা ভালো, আমার কাছে কোনো উত্তরও ছিল না। কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।